নমস্কার, আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীতা। আজকের গল্প হলো ভূতেরা বেঈমান নয়, শক্তিপদ রাজগুরুর লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দেবেন। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তো নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনারা সেই গল্পগুলো আমাদেরকে মেল করতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। বাড়ি থেকে পিসিমার জরুরি তলব এসে পড়বে এইভাবে তা ভাবিনি। পিসিমাই আমাদের সংসারের কর্ত্রী। পিসিমার বিয়ে হয়েছিল বেশ ভালো ঘরেই, কিন্তু তার বরাতে সে সুখের ঘর সহ্য হয়নি। ছেলেবেলাতেই স্বামী মারা যাওয়ার পর তিনি ফিরে এসে আমাদের সংসারেই আশ্রয় নিয়েছিলেন। সংসারের সব কাজই নিজে করতেন। ছেলেবেলা থেকে আমরা তাকেই সংসারের কর্ত্রী বলে জানি। বাবা মারা যাওয়ার পর দেখলাম সেই পিসিমাই আমাদের শরিকানা সম্পত্তি থেকে, আমাদের জ্যাঠা কাকাদের হাত থেকে আমাদের জমি জমার হিস্সা, মায়ে বাগান, পুকুরের ভাগও ঠিক ঠিক বের করেছিলেন। নইলে বোধহয় গ্রামে থাকতেও পারতাম না, কারণ জমির আয় পয়ে নিজের বাস্তু ভিটা না থাকলে গ্রামে থাকবো কি করে। পিসিমাই আমাদের সংসার তরণীর কাণ্ডারি। তার চিঠি এসেছে, বিশেষ দরকার, তাই চিঠি পাঠবার পরেই বের হয়েছি। বৈকালের ট্রেন। ইদানিং ট্রেন লাইন অবরোধ ঘটে যখন তখন। কিছু লোকের মর্জি মর্ত। আজও প্রথম থেকেই ট্রেনটা ছাড়লো দেরিতে। তা প্রায় 40 মিনিট লেট হলো হাওড়া স্টেশনে। ভাবলাম বর্ধমান যেতে যেতে লম্বা দৌড় পড়বে, আর তাতে বেশ কিছুটা মেকআপও হয়ে যাবে। কিন্তু ও মা, লেট মেকআপ করবে কি করে? আরও কয়েকটা স্টেশনের বাইরে মাঠের মধ্যে থমকে দাঁড়াতে দাঁড়াতে চলল। ফলে আরও আধ ঘন্টা লেট বরং গেড়েই গেল। কমার কথা দূরে থাকুক, চৈত্রের শেষ, শীত আর নেই, গরমই পড়েছে। সন্ধ্যা হয়ে গেল বর্ধমানের আগেই। আরও ঘণ্টাখানেকের পথ দুর্গাপুর। 8টার মধ্যে নিশ্চয়ই পৌঁছবে। সব হিসাবই গোলমেল হয়ে যাচ্ছে। এইটুকুই পথেই কোথায় অবরোধ হয়েছিল সন্ধ্যা অবধি। এখন দয়া করে তারা অবরোধ তুলেছেন, কিন্তু এত গাড়ি জ্যাম আছে যে পরপর তাদের ক্লিয়ার করতে কন্ট্রোলের বাবুরা হিমশিম খেয়ে যাচ্ছে। ফলে আমাদের গাড়ি থামতে থামতে এগোতে থাকে। কখনো দুর্গাপুর পৌঁছাবে কে জানে। শেষ বাস 9টায়। তারপর আর বাসও পাওয়া যাবে কিনা তার আর ঠিক নেই। এদিকে হঠাৎ এই অন্ধকারেই কালবৈশাখী ঝড়ও শুরু হয়ে যায়। ধুলো উঠছে। ট্রেনের জানলা দরজা বন্ধ করে বসে আছি। বেশ কিছুক্ষণ ঝড়ের তাণ্ডবের পর এবার বৃষ্টি নামল। আর বৃষ্টি যে বেশ জোরেই পড়ছে তাও বুঝতে পারি। বিদ্যুৎ চমকায়। ক্ষণিক ওই বিদ্যুতের আলোয় দূর দিগন্ত চকিতের জন্য উদ্ভাসিত হয়ে ওঠে কি রহস্যময়তা নিয়ে। ট্রেনটা কিছুক্ষণ চলে, আবার দাঁড়ায়। এমনি করে দুর্গাপুরে যখন এসে পৌঁছলো তখন রাত্রি প্রায় 10টা বাজে। শেষ বাসও ছেড়ে গেছে আর বৃষ্টি তখনও চলেছে। তবে তত জোর নেই, কিন্তু বৃষ্টির সঙ্গে বিজলির ঝলক, মেঘের হাঁকডাক সবই রয়েছে। কর্মব্যস্ত বাস স্ট্যান্ডও তখন ফাঁকা। যাত্রীদের ভিড়, কন্ডাক্টরদের চিৎকার, কলরব এসব কিছুই নেই। আমার মতো 2-4 নিরাশ্রয় যাত্রী এদিক ওদিক ঘোরাঘুরি করছে, যদি কোনো গাড়ি যায় এদিক ওদিকে। বাস রাস্তা থেকে নেমে আমার গ্রাম আরও প্রায় 3 কিলোমিটার পথ। তবু গ্রামের পাশ দিয়ে পথ আর চেনা যায় না। ওটা যেভাবে হোক চলে যাব। এখন স্টেশন থেকে ওদিকে যাওয়ার বাস ট্যাক্সি কিছু মেলে কিনা তাই ভাবছি। হঠাৎ ওদিকে কয়েকজন উৎসাহী যাত্রী একটা ট্যাক্সিওয়ালাকে ধরে কোনো মতে রাজি করিয়েছে। অবশ্য সে নিজের গরজেই বাঁকুড়া শহর ফিরেছে, কিন্তু নিজের গরজ দেখালে বাড়তি ভাড়া পাবে না, তাই যাত্রীদের চাপের মুখেও বলে, এই ঝড় বাদলে যাব না বাবু। যাত্রীরাও ছাড়বে না। শেষ অবধি ডবল ভাড়ায় যেতে রাজি হয় ট্যাক্সিওয়ালা। আমি অবশ্য মাঝপথে নামবো, তবু আমাকে পুরো ভাড়াই দিতে হলো। বৃষ্টি তখনও চলছে। পথে গাড়ি বিশেষ নেই। উঁচু নিচু পথ, বিদ্যুতের ঝিলিক দিগন্তের প্লাবন সীমা যেন অচেনা এক জগতের নিশানা আনে। গাড়িটা ছুটে চলেছে।
আমাদের বাস স্টপটা একসময় ছিল একটা গ্রামের বাইরে, যেখান থেকে বনের শুরু। তখন ছিল বেশ গভীর শালবন। বনের মধ্যে একটা রাস্তা এসে মিশেছে বড় রাস্তায়। ওই মারাম ঢালা রাস্তাটাই বন পতিত ডাঙার বুক চিরে চলে গেল আমাদের গ্রামের দিকে। একদিকে মাঠ, কাছিমের পিঠের মতো নেমে গেছে, অন্যদিকে শালবনের শুরু। বাস স্ট্যান্ডটা ছিল বনের মধ্যে, ছায়া সবুজ শান্ত পরিবেশ ঘেরা বাস স্টপটা এখন সেই বন আর তেমন নেই। লোকে কেটেই সাফ করে। সেখানে গড়ে তুলেছে চায়ের দোকান, কেউ বা মাটির বাড়ি তুলে মুদিখানার দোকান, মনোহরি দোকান, সাইকেল রিক্সার মেরামতি কাজও করে। এটা এখন এদিকে খুব চালু ব্যবসা। ট্যাক্সিটা এখানে একটু থামে, আমিও নেমেছি। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা হয়তো পাবো, নিদেন ওদিকে যাওয়ার কোনো সঙ্গীও মিলবে। কিন্তু ঝড় বৃষ্টির রাত, সাইকেল রিক্সাওয়ালারা আগেই খদ্দের না পেয়ে পালিয়ে গেছে। আর ঝড় বাদলের রাতে কোনো যাত্রীও নেই, কারণ তারা তো চলে গেছে আগেই। বাস স্ট্যান্ড নিশুতি, দোকানপত্রের ঝাঁপও বন্ধ। ওদিকে একটা চায়ের দোকানে বাতি জ্বলছে দেখে ওদিকেই চললাম। দেখি দোকানদার চায়ের পালা চুকিয়ে তার নিজের জন্য চায়ের উনুনে ভাত চাপিয়েছে। চায়ের আশাও আর নেই, তবু শুধুই কোন গায়ে যাবো। দোকানদার বোধ হয় নতুন, ঠিক চেনে না আমাকে। বলে সে, ওই তো পথ তো আমিও চিনি, কিন্তু সঙ্গী সাথী খুঁজছি দেখে বলে, আর ওদিকে যাবার কেউ নাই। মনে হয় এই বাস স্ট্যান্ডে থাকার কোনো জায়গাও নাই। ওসব দুর্গাপুরেই ফেলে এসেছি। এখন এই পথটুকু যেভাবে হোক হেঁটেই যেতে হবে। বৃষ্টির তোড় কমেছে, তবে এখনো বিদ্যুতের ঝিলিক থামেনি। মেঘের বুক চিরে চলেছে বিদ্যুতের ঝলকানি। ওই আলোয় দেখি সেই পথটা। কি ভেবে একটা শাল গাছের ডাল ভেঙে ওইটিকেই হাতিয়ার করে এবার হন হন করে হাঁটা শুরু করলাম, বেশ বীরদর্পে। অবশ্য আগে এই বনে বন শুয়োর, ভালুক, নেকড়ে বাঘ এসব ছিল। এখন বন প্রায় সাফ, ওসব জানোয়ার আর নেই। তবে দেগাঁয়ের ওদিকেই একটা শ্মশান, ওখানে কিছু ইয়া সাইজের কুকুর আছে। দেগাঁ পড়বে বা দিকে পথটা চলেছে প্রান্তরের বুক চিরে। ওদিকে গদার ডিহির শালবনে ওই বন পার হয়ে বেশ কিছুটা শালমহুয়ার গাছ ভরা ডাঙা নিচু হয়ে নেমে গেছে। তারই বুক চিরে মোরাম ঢালা পথটা গিয়ে পৌঁছেছে আমাদের গ্রামে। সব পথটা আমার চোখের সামনে ফুটে ওঠে ছবির মতো। হাতে সেই শাল গাছের ডাল, চলেছি আমি। বৃষ্টি ভিজে মাটি, গাছগাছালির একটা মিষ্টি সুবাস ওঠে। শাল গাছ দু চারটে এখনো আছে, তাতে শাল ফুল ফুটেছে। মহুয়া গাছে এসেছে মহুয়া ফুলের কুঁড়ি। দিনে কুঁড়ি শুকিয়ে চোখ বুঝে থাকে, রাতে ফোটে আর সেই রাতেই ঝরে পড়ে। ওদের পরমায়ু, রূপ, যৌবন সব এক রাত্রিরেই ঘিরেই। হঠাৎ কার হাসির শব্দ চাইলাম। হাসির শব্দই মনে হলো। এই গভীর রাতে এখানে কে হাসবে? দিঘায় শ্মশান সামনে, জায়গার নানা বদনাম আছে। শালের ডালটা শক্ত করে ধরে চাইলাম, দেখি হাসি কোথায়। এই যে ছাগলের ডাক, আর এই রাতে বনের ধারে ছাগল এলো কি করে? শিয়ালের অভাব নেই, এক্ষুনি শেষ করে দেবে। সাহস পাই ছাগল দেখি, ওটাকে বাঁচাবার জন্যই এবার ওই শাল ডাল দিয়ে ওকে তাড়াতে চেষ্টা করি। হাট। ছাগলটা এবার হঠাৎ সামনের দুপা তুলে একেবারে ফাইটিং পোজে দাঁড়ায়। তারপর হঠাৎ দেখি ছাগল নয়, সে বিশাল একটা কালো এঁড়ে গরুতে পরিণত হয়ে শিং নাড়ছে। সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। দেখলাম ছাগল হয়ে গেল ষাঁড়, আর তারপর আর কিছুই দেখা গেল না, সব ভ্যানিশ। শাল ডাল হাত থেকে পড়ে গেল। ওই দৃশ্য দেখেই হতবাক।
হঠাৎ দেখি সামনের ডালে পা ঝুলিয়ে বসে আছে একটা কাপড় জড়ানো মূর্তি, আর চোখ মুখ নাক কিছুই নাই, সব কোটরে ঢুকে গেছে। হাত দুটো শূন্যে তুলে কি যেন বলতেছে। আর কে শোনে? তখনও জ্ঞান হারায়নি, তাই পালাবার ক্ষমতাটা হারায়নি। দৌড়বার মতো সাধ্য নেই, তবু বেশ জোরেই হাঁটার চেষ্টা করছি। আর আমাকে পালাতে দেখে মূর্তিটা ডাল থেকে দুটো পা যেন তরতর করে বাড়িয়ে মাটিতে সেট করে আমার দিকে চাইল। বলে, সে পালাবি, সঙ্গে সন্দেশের বাক্সটা দিয়ে যা। পিসিমার জন্য আসার সময় কলকাতার কোনো দোকান থেকে এক বাক্স সন্দেশ কিনেছিলাম। ও বেটা সেই খবর জানলো কি করে? ভূতই নির্ঘাত। বুক কাঁপছে, পালাবার চেষ্টা করছি। দেখি এদিক থেকে একটা লম্বা নাক শাকচুন্নিও ঠেলে উঠেছে। ওদিকে সেই ঢ্যাঙা ভূত, এদিকে শাকচুন্নি, ওপাশে একটা কান কাটা ভূত। দেগায়ের শ্মশানে যে এত রকমারি ভূত ছিল জানতাম না। এবার দফা শেষই হবে। রাম নামও মুখ নিয়ে আসছে না, গলা টিপে শেষই করবে এবার। কলকল করে ঘামছি। হঠাৎ করে বাজ খাই গলার শব্দ শুনে চাইলাম। ভাবতেই পারিনি যে ওই রাতের অন্ধকার আমাদের গায়ের বিশু পাগলাকে এখানে দেখব। বিশু পাগলা যত্র ঘোরে, আর গাজার পয়সা পেলেই বিশু খুশি। এই উপকার সে ভোলে না। অবশ্য আবার গাজার পয়সা তাকে দিতেই হবে, দেবতাও সই। তবু এমন বিপজ্জনক পরিস্থিতিতে এই শ্মশানের পাশে বিশুকে পাবো ভাবিনি। আমি হেঁকে উঠি, বিশুদা! বিশু পাগলা মাথায় গামছার পাগড়ি আর হাতে একটা পুটুলি মতো আমাকে দেখে এগিয়ে আসে। আরে দাদা বাবু যে এখানে এই সময়ে, এ জানাই ব্যাপারটা। বিশু ততক্ষণে সেই শাকচুন্নি ভূত পেতনিদের দিকে হাতের আধ পোড়া কাঠটা তুলে গর্জে ওঠে। মাক মাক, যত সব ঘাটের মরা, বড্ড লোভ তোদের, যা বলছি না হলে। ওর বাজ খাই গলার তর্জন গর্জনে দেখি সব বিচিত্র মূর্তিগুলো হাওয়ায় মিলিয়ে যায়, আবার চারিদিকে শুনশান হয়ে ওঠে। বিশু পাগলা বলে, সবই তোর ছোট লোকের ভিড় এখন, ভদ্রদের জায়গায় নয়। আমাকে শুধু বাড়ি যাবে না? বাড়ি যাবে তো। ঘান্নারি। কথা বলার শক্তি তখনও আসেনি। বিশু পাগলা বলে, চলো। দুজনে চলছি। ক্রমশ ঠান্ডা হাওয়ায় আবার কিছুটা সুস্থ বোধ করি। বিশু পাগলা আগে আগে চলেছে। আজও এসে না পড়লে কি সর্বনাশ হতো কে জানে। কতক্ষণ চলেছিলাম জানি না। এবার চাঁদও উঠেছে। খেয়াল হয় গ্রামের মুখে এসে গেছি। ওদিকে আমাদের বাড়িটাও দেখা যায়। বিশু পাগলা বলে, বাড়ি যাও, আমি যাচ্ছি। অভ্যাস মতো পকেটে হাত দিয়ে 5 টাকা তুলে বলি, বিশুদা, তোমার গাজার জন্য। বিশু অন্য সময় হলে ছো মেরে টাকাটা নিত, খুশি হয়ে আশীর্বাদ করত। আজ টাকাটা নিল না, শুধু একটু হেসে হনহন করে ওদের পাড়ার বাঁশবনের পাশের পথ দিয়ে চলে গেল। পিসিমা আমার হাঁক ডাকে উঠেই অবাক, মা, সরকার মশাইও উঠেছেন। কথায় কথায় জানাই আজকে ট্রেন লেট, এইভাবে বাস স্টপ থেকে হেঁটে আসার কথা বলে বিশুদাই গা অব্দি পৌঁছে দিয়ে গেল। বিশু পাগলা গো! চমকে ওঠে পিসিমা। সে কি রে? বিষে তো দিন 7 আগেই মারা গেছে। সে এলো কোত্থেকে? দুর্গা দুর্গা। আমিও অবাক, তবু বারবার মনে পড়ে সেই আজ আমাকে বাঁচিয়েছে, বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে, আর বেঁচে নেই। তাই গাঁজারও দরকার তার নেই। তবে সব ভূত বেঈমান নয়, তাই মনে হয় বিশু পাগলাকে দেখে অকৃতজ্ঞও নয়।